আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ হাবিবুর রহমান। বরাবর মতো আজকে 7 নম্বর লেকচার। আজকের লেকচার আমরা জটিল সংখ্যা নিয়ে আলোচনা করব। অর্থাৎ এই জটিল সংখ্যা নামক যে অধ্যায়টা আমরা জানি, এটা হচ্ছে সেকেন্ড পার্ট, উচ্চতর গণিত সেকেন্ড পার্টের 3 নম্বর অধ্যায়। এই অধ্যায় থেকে বিগত 30 বছরে এই ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষায় যত ধরনের প্রশ্ন, মানে যে কয়টা টাইপ থেকে আসছে, আমরা সকল টাইপ এখানে আলোচনা করব। তো সবাই ভিডিওতে লাইক দিবেন এবং যেহেতু খুব গুরুত্বপূর্ণ একটি ক্লাস, এই অধ্যায়টা কিন্তু আমাদের অ্যাডমিশন টেস্টের জন্য অনেক গুরুত্বপূর্ণ। প্রত্যেক বছরই আমার একটা বা দুইটা করে প্রশ্ন আমার প্রত্যেক বছরে আসে এই অধ্যায়টা থেকে। এবং আমার যে রিটেন রিটেন মানে যে আমাদের যে রিটেন পরীক্ষা হয় না বিভিন্ন ভার্সিটিতে, ঢাকা ইউনিভার্সিটিতেও হয়। তো গত বছর কিন্তু আমাদের এই জটিল সংখ্যা থেকে একটা রিটেন প্রশ্ন আসছিল। তো রিটেন প্রশ্ন আসার সম্ভাবনা এই অধ্যায় থেকে থাকে। তো এই অধ্যায়টা আসলে খুবই গুরুত্বপূর্ণ। যদিও বলা হয় যে জটিল সংখ্যা, জটিল মানে আমরা বুঝি হচ্ছে কঠিন, মানে একটা কঠিন একটা অধ্যায় আমরা মনে করতে পারি যে অধ্যায়টা মনে হয় খুব কঠিন, আসলে কঠিন না। নাম যদিও কঠিন, বাট ম্যাথ কিন্তু অনেক সহজ। তো যাই হোক, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওতে লাইক দিবেন এবং বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন, ক্লাসে সম্পূর্ণ করবেন। তো এতগুলা কথা আমি বললাম। এখন আমরা টাইপ 1-এ চলে যাই। প্রথমে হচ্ছে টাইপ 1। টাইপ 1 আমরা যে বিষয়টা আলোচনা করব, খুব মনোযোগ সহকারে সবাই বুঝবেন, তাহলে ক্লাসগুলো করতে পারবেন। আমি অনেকজনের খেয়াল করি তারা একটা ক্লাস বড় জোর 3 থেকে 4 মিনিট করেন হাইস্ট, করার পরে ভালো লাগে না। কারণ কি, আপনি অন্যমনস্ক থাকেন। ক্লাসটা আমি আসলে কি বোঝানোর ট্রাই করতেছি ওই জিনিসটা আপনি মানে বোঝার চেষ্টা করেন না। বোঝার চেষ্টা করলে আপনি অবশ্যই একটু হলেও কোনো একদিন না একদিন, মানে এই অধ্যায়টা এর আগে পড়ছেন। আমি এমনভাবে পড়াই যাতে কেউ কোন মানে এই অধ্যায় পড়েই নাই, তাও যেন এই অধ্যায়টা বুঝতে পারে, এমন ভাবে পড়ানোর আমি চেষ্টা করি। তবে এক ক্লাসে আসলে সম্পূর্ণ অধ্যায় পড়াইতে গেলে একটু ফাস্ট হয়েই যায়। তো শুরু করি। প্রথম আমাদের যে টাইপটা সেটা হচ্ছে মডুলাস এবং আর্গুমেন্ট। আমরা মডুলাস এবং আর্গুমেন্ট সম্পর্কে জানি। আমরা জানি একটা জটিল সংখ্যা হয় জেড, জেড কে আমরা মানে এক্স প্লাস আই ওয়াই, যেখানে এক্স হচ্ছে আমার বাস্তব অংশ, এটা হচ্ছে আমার কাল্পনিক অংশ, এবং এটা হচ্ছে কাল্পনিক অংশ। কাল্পনিক অংশে ওয়াই এর যে মানটা, ওটাকে বলে আমার কাল্পনিক সংখ্যা, এবং এই সম্পূর্ণটাকে বলে আমরা হচ্ছে একটা জটিল সংখ্যা। এই জটিল সংখ্যা এই জটিল সংখ্যা আমার 4টা চতুর্ভাগে অবস্থিত হতে পারে। প্রথম চতুর্ভাগ, দ্বিতীয় চতুর্ভাগ, তৃতীয় চতুর্ভাগ, চতুর্থ চতুর্ভাগ। যদি দেখি যে আমার এক্স এবং ওয়াই এই দুইটা জিনিসের যে মান, এই দুইটা মান যদি আমার ধনাত্মক হয় তাহলে প্রথম চতুর্ভাগে অবস্থিত। যদি আমার এক্স এর মান যদি নেগেটিভ হয়, ওয়াই এর মান যদি পজিটিভ হয়, তাহলে ওটা দ্বিতীয় চতুর্ভাগে অবস্থিত হয়। যদি দুইটা নেগেটিভ হয়, তৃতীয় চতুর্ভাগে অবস্থিত। অথবা ওয়াই নেগেটিভ এক্স পজিটিভ, তাহলে চতুর্থ চতুর্ভাগে অবস্থিত হয়। এবং আমরা জানি এটা হচ্ছে জেড, আবার একটা আমরা এটা উপরে একটা চিহ্ন দিই, এটা বলে বার। বার দিলে এই জিনিসটা কি হয়, এই যে আমার আয়ের আগে যে চিহ্নটা আছে, আয়ের আগে ছিল প্লাস, এটা হয়ে যায় মাইনাস। আর এটাকে বলি হচ্ছে আমরা অনুবন্ধী জটিল সংখ্যা। মানে এটা ছিল আমাদের মূল জটিল সংখ্যা, আর এই জটিল সংখ্যার অনুবন্ধী জটিল সংখ্যা হলো এটা। অনুবন্ধী জটিল সংখ্যাকে আমরা বার দ্বারা প্রকাশ করি, এটাকে বলা হয় বার অথবা নট। আমরা আইসিডি তে নট গেট শিখছি না? নট গেট মানে এই যে এরকম, এটাকে বলা হয় নট গেট। মানে এ এখানে কি হয়েছে, এটা করে মিলাই দিতে হবে, এটা হবে এ ইন এ নট। তো এখানে এই চিহ্নটা আর এই চিহ্নটা হলো সেম। এটাকে আমরা বারও বলতে পারি অথবা নটও বলতে পারি। এই চিহ্ন এবং এই চিহ্নের মধ্যে কোনো পার্থক্য নাই। আশা করি এতটুকু বুঝতে পারছেন। এটা হচ্ছে নট গেট। নট গেটের একটি ইনপুট যদি 0 হয় তাহলে আউটপুট কত হবে 1, আর ইনপুট যদি 1 হয় আউটপুট হবে 0। এগুলো আমরা আইসিডি তে পড়ছি। তো এবং আমাদের ফিজিক্সে আছে এই অধ্যায়টা, সেমিকন্ডাক্টর এবং ইলেকট্রনিক্স এর দুইটা অংশ। 10.1 এবং 10.2, 10.2 এর আলোচনা এগুলা। তো একটা জটিল সংখ্যা আসলে যাই হোক না কেন, সেটা আমরা এক্স এর মানকে বর্গ করব এবং ওয়াই এর মানকে বর্গ করে রুট করব। এটাই হবে আমার যা আসবে, ওটাই হবে আমার মডুলাস। এবং মডুলাসটা আসলে কি? মডুলাসটা হচ্ছে আসলে মানে একটা বিন্দু, আমরা এক্স এর মান ওয়াই এর মান আমরা এখান থেকে নির্ণয় করতে পারি। সাপোজ এখানে আমার অবস্থানটা হইল,
মানে x এর মান এবং y এর মান নিলে আমার একটা বিন্দু হবে, এই বিন্দুটা সাপোজ আমার এখানে হইলো, কথার কথা। এখন এইখানে হইলে এইখানে আমার একটা আছে না, এটা হচ্ছে আমার মূল বিন্দু। তাহলে এই মূল বিন্দু থেকে এই পর্যন্ত একটা দূরত্ব আছে না, এই দূরত্বটাকে আমরা বলি হচ্ছে, এই যে দূরত্বটাকে আমরা r দ্বারা প্রকাশ করি। এই r হচ্ছে আমাদের মডুলাস। এই মডুলাস বলতে বোঝায় যে আসলে এই বিন্দুটা যেখানে অবস্থিত, এই বিন্দুটা এই মূল বিন্দু থেকে আসলে কতটুকু দূরে অবস্থিত, মূল বিন্দু থেকে আসলে কতটুকু দূরে এটা অবস্থিত সেটাকে নির্দেশ করে। আর আর্গুমেন্ট বলতে আমরা থিটাকে বুঝি। থিটা হয় আমাদের চারটা, থিটা 1, থিটা 2, থিটা 3, থিটা 4। এগুলা কি? এগুলা আমরা কিন্তু সরল রেখা অধ্যায়ে যখন আলোচনা করছি, মডুলাস আর্গুমেন্ট কি, ওই যে কার্তেশীয় স্থানাঙ্ক থেকে যখন আমরা পোলার স্থানাঙ্ক নির্ণয় করছি তখন কিন্তু এরকম কনসেপ্ট ছিল, সেম একই কনসেপ্ট। ওই আমরা আর এর মান এবং থিটার মান বের করছি না, এখানেও আর এর মান আর থিটার মানে ওই কনসেপ্ট দিয়ে, মানে ওই সূত্রের সাহায্যে আমরা বের করি। থিটা বলতে বোঝায় হচ্ছে মানে এই বিন্দুটা, এই বিন্দু থেকে রেখা টানলাম, তো এখানে একটা রেখা হয়েছে না, এইটা হচ্ছে আমার এক্স অক্ষের ধনাত্মক অংশ। তাহলে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে এই রেখাটা কতটুকু কোণ উৎপন্ন করছে সেটা। তো এটা আমরা দেখতে পাচ্ছি যেহেতু দুইটাই ধনাত্মক, তার মানে এটা হবে, এটা হচ্ছে আমার কি প্রথম চতুর্ভাগে অবস্থিত। প্রথম চতুর্ভাগে অবস্থিত হলে সেটার থিটা 1 মানে আর্গুমেন্ট হয় tan ইনভার্স অফ y ডিভাইডেড বাই x। আর দ্বিতীয় চতুর্ভাগে অবস্থিত হলে পাই মাইনাস tan ইনভার্স অফ y বাই x। আর তৃতীয় চতুর্ভাগের জন্য আমার দুইটা, একটা হলো মাইনাস পাই প্লাস tan ইনভার্স y বাই x, পাই প্লাস tan ইনভার্স y বাই x। আমি শুধু সূত্রগুলো লেখা দিলাম। আর এটার ক্ষেত্রে হয় মাইনাস tan ইনভার্স y বাই x, আরেকটা হয় 2 পাই মাইনাস tan ইনভার্স y বাই x। এই হচ্ছে আমার সূত্র, মানে মডুলাস নির্ণয় করার সূত্র আমার এই একটাই, সেটা যে চতুর্ভাগে অবস্থিত হোক, সেটা যে চতুর্ভাগে অবস্থিত হোক, মডুলাস একটাই। এবং মডুলাস সবসময় পজিটিভ হয়, মডুলাস কখনো ঋণাত্মক হয় না। মডুলাস মানে বোঝায় হচ্ছে একটা দূরত্ব, দূরত্ব কখনো নেগেটিভ হয় না, দূরত্ব তো কোনো ঋণাত্মক হয় না। সুতরাং এটা বর্গমূল করলে আমার সাপোজ এখানে আসলো 9, 9 রুট করে 3 হয়, মাইনাস 3 হয়, আমরা অ্যান্সার কি কত দিব? 3 দিব। tan ইনভার্স y বাই x এটা হচ্ছে প্রথম চতুর্ভাগে, মানে বিন্দুটা প্রথম চতুর্ভাগে অবস্থিত হলে এটা আমরা एग्जांपल দেখব, তখন আপনারা বুঝবেন। তো আসলে আশা করি সূত্রগুলা মানে যতটুকু দেখাইছি এতটুকু আসলে আপনারা বুঝতে পারছেন। আমরা একটু সামনের দিকে আগাই। তো এটা ছিল মডুলাস এবং আর্গুমেন্টের কনসেপ্ট এবং অনুবন্ধী জটিল সংখ্যাগুলো কিভাবে নির্ণয় করতে হয়। আসলে মডুলাস বলতে কি বোঝায়, আর্গুমেন্ট বলতে কি বোঝায় সেগুলো দেখাইছি। টাইপ 1 আমরা কিছু ম্যাথ সলভ করব, তখন আপনারা দেখবেন যে আসলে এই জটিল সংখ্যা অধ্যায়টা আসলে কত সহজ। যেমন আমাদের একটা ম্যাথ এরকম আসছিল যে মান নির্ণয়, যেমন আপনাদেরকে যে এটা দেখাই, এটা আপনাদের জন্য একটু হেল্পফুল হবে বোঝার। -1 প্লাস √3i, এটা যা বলছে এটার আর্গুমেন্ট কত, এটা কি কত, আর্গুমেন্ট কত। এখন আর্গুমেন্ট এটা হচ্ছে নেগেটিভ, এক্স এর মান নেগেটিভ, ওয়াই এর মান মানে আই এর সাথে যে থাকে ওটাকে বলা হয় ওয়াই, আর যার সাথে আই নাই তাকে বলা হয় এক্স। এখন এক্স এর মান হচ্ছে নেগেটিভ, এক্স এর মান নেগেটিভ, ওয়াই এর মান পজিটিভ, তার মানে কোনটা দ্বিতীয় চতুর্ভাগে অবস্থিত। তাহলে এটা আপনারা মনে রাখবেন যে দুইটাই পজিটিভ, তাহলে প্রথম চতুর্ভাগে অবস্থিত। নেগেটিভ পজিটিভ নেগেটিভ নেগেটিভ পজিটিভ নেগেটিভ, এই হচ্ছে আমাদের মানে এটার সাথে মিলছে না আমাদের, এটা হচ্ছে নেগেটিভ পজিটিভ, তার মানে দ্বিতীয় চতুর্ভাগে অবস্থিত। দ্বিতীয় চতুর্ভাগে অবস্থিত হলে হয় পাই মাইনাস tan ইনভার্স অফ y ডিভাইডেড বাই x। y কত? √3, x হচ্ছে -1, x কি হচ্ছে আমাদের -1। এখন আমরা এটা হচ্ছে পরম মান দিয়ে দিব, এটা আমরা কি দিয়ে দিব? পরম মান। তাহলে পাই প্লাস tan ইনভার্স অফ, এখানে √3 হয় শুধু, এই √3 tan কত ডিগ্রি মান, মানে এখানে √3 আমরা দিলাম, তাহলে পাই প্লাস tan ইনভার্স, না tan ইনভার্স এখন দেওয়ার দরকার নাই,
এখানে মেনলি বোঝাইতে হচ্ছে যে এটা 60 ডিগ্রি মানে পাই ভাগ 3, তাহলে 3 আর 4 মানে 4 পাই ভাগ 3। আমাদের आंसर মিলছে। দেখেন এইভাবে আমরা ভুল করি। আমার দ্বিতীয় ভাগে অবস্থিত কি পাই মাইনাস হবে পাই মাইনাস tan ইনভার্স অফ y ডিভাইডেড বাই x। তাহলে আমাদের आंसर আসে 2 পাই ভাগ 3। তাহলে এটাই হচ্ছে आंसर, মানে এতটুকু কি রাখতে হবে আমাদের, মনে রাখতে হবে যে আসলে কোন তার জন্য কোন সূত্র। এটা দ্বিতীয় ভাগে অবস্থিত হয়েছে, এখানে পাই মাইনাস tan ইনভার্স অফ y বাই x আছে এবং এটা কিন্তু আমার অপশনে আছে, সুতরাং এটা হবে আমাদের आंसर। মডুলাস আর্গুমেন্ট আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই কনসেপ্টটা থেকে আমাদের 2-1 বছর পর পরই আমাদের প্রশ্ন আইসেই থাকে, তো এটা আমরা খুব ভালোভাবে পড়ার চেষ্টা করব। এবং যেমন ধরুন যে এটা -3 - 3i, এটা বলছে যে এর আর্গুমেন্ট কত, তাহলে দুইটাই নেগেটিভ, তার মানে তৃতীয় ভাগে অবস্থিত। এটা বলো পাই প্লাস tan ইনভার্স অফ -√3 তার মানে হয় 1, মানে পাই ভাগ 4, 5 পাই ভাগ 4, 5 পাই ভাগ 4 आंसर আছে না? হ্যাঁ, 5 পাই ভাগ 4 আমাদের आंसर। তৃতীয় সূত্রের ভাগে পাই প্লাস tan ইনভার্স অফ y বাই x, যদি দেখতাম যে এটাতে মিলে না তাহলে শুধু একটা মাইনাস দিতাম, -5 প্লাস tan ইনভার্স অফ y বাই x, এটা দাও হবে। মানে দুইটাই সূত্র হয়, এখানে মাইনাস দিলেও তৃতীয় ভাগের জন্য হয়, মাইনাস না দিলেও তৃতীয় ভাগের জন্য হবে, দুইটা সূত্র। এবং আমাদের এই টাইপ থেকে কিছু মান নির্ণয় আসে। মান নির্ণয়টা কি আমি আপনাদের কঠিন একটা করে দেই। এখানে আছে হচ্ছে i ডিভাইডেড বাই 1 মাইনাস 1 ডিভাইডেড বাই 1 মাইনাস 1 ডিভাইডেড বাই i, এইটা আমাকে দিচ্ছে। এটাকে আমার সরল করতে হবে যে এটার মান কত। এগুলো আমরা যেভাবে অতি সহজে করতে পারি, দেখেন এই তালার ম্যাথ গুলো আমরা 1 তালা 2 তালা 3 তালা 4 তালার ম্যাথ, এরকম ম্যাথ যদি এরকম তালা থাকে, এই তালার ম্যাথ আমরা যেভাবে সমাধান করতে পারি। আমরা উপরে i ছিল, এই iটা আমরা লিখলাম 1 মাইনাস এখানে 1, আর এতটুকুর মধ্যে আমরা লসাগু নিলে হয় i মাইনাস 1। এরপরে তাহলে এটা হবে মাইনাস i ডিভাইডেড বাই i মাইনাস 1। দেখেন একতলা কিন্তু আমাদের কমে গেছে, একতলা কমে গেছে না, এভাবে আমাদের যাইতে হবে। তো এটার মধ্যে আমরা আবার লসাগু করব। i মাইনাস 1 লসাগু নিলে হয় i মাইনাস 1 মাইনাস i মাইনাস 1 মাইনাস i, এরকম হয়। এবার i ইন্টু i মাইনাস 1 ডিভাইডেড বাই মাইনাস 1, এরকম হয়। তার মানে i স্কোয়ার মাইনাস i, আর নিচে হচ্ছে মাইনাস 1, তার মানে মাইনাস 1 মাইনাস i ডিভাইডেড বাই মাইনাস 1, তার মানে হয় 1 প্লাস i। 1 প্লাস i হচ্ছে আমাদের অ্যান্সার। আমাদের অ্যান্সার কিন্তু মিলছে। তাহলে আমরা শুধু এখানে লসাগু করছি, লসাগু তো আপনারা পারেন, 1 এর নিচে একটা ভগ্নাংশ, এটা কি হয় উল্টা যায়। আবার এখানে আমি আবার লসাগু করছি, এখানে এটা কাটা গেছে, i ইনটু দিছি, তার মানে এখানে 1 এর নিচে একটা ভগ্নাংশ, এই i মাইনাস 1 গেছে উপরে, আর এখানে থেকে শুধু মাইনাস 1, পরে i দ্বারা শুধু গুণ করছি, মাইনাস 1 দ্বারা ভাগ করছি, জাস্ট আমাদের অ্যান্সার আসছে। তাহলে এটার মান হচ্ছে আমার এটা।
আপনাদেরকে আমি আর একটা ম্যাথ দেখাই, তাহলে টাইপ 1 আমরা শেষ করতে পারি। এরকম মডুলাস আর্গুমেন্ট বা এরকম মান নির্ণয়ের ম্যাথগুলো আমাদেরকে দিবে। আপনাদের যে এরকম মডুলাস আর্গুমেন্টের মধ্যে আমার আরেকটা কনসেপ্ট আছে, মডুলাস আর্গুমেন্টের মধ্যে আছে আমাদের, সেটা হচ্ছে দুইটা জটিল সংখ্যা যদি ভাগাকারে দেয়, Z1 এবং Z2 দুইটা দিল, ভাগাকারে দিল এবং বললো এদের আর্গুমেন্ট কত, তাহলে দুইটা জটিল সংখ্যার ভাগফলের আর্গুমেন্ট তাদের আলাদা আলাদা আর্গুমেন্টের বিয়োগফলের সমান। মানে আলাদা আলাদা আর্গুমেন্ট নির্ণয় করব, পরে উপরেরটা থেকে নিচেরটা কি করে দিব, বিয়োগ করে দিব। এইভাবে কিন্তু করা যায়। মানে কেউ চাইলে দুইভাবে করতে পারেন। একটা হচ্ছে হলো এই জটিল সংখ্যা যে ভাগাকারে থাকবে, এটা আপনারা a প্লাস i আকারে আগে প্রকাশ করবেন, তারপরে করবেন। এভাবেও করা যায়, অথবা উপরের টার আর্গুমেন্ট নিচের টার আর্গুমেন্ট বের করবেন আলাদা আলাদা ভাবে, পরে একটা থেকে আরেকটা বিয়োগ করবেন। দুইভাবেই করা যায়। আমার মনে হয় যে এইভাবে করলে এই জিনিসটা সহজ হবে। তো মান নির্ণয়ের যে ম্যাথগুলো ছিল সেগুলো হচ্ছে, যেমন দেখেন এই যে এই ম্যাথটা i প্লাস i ইনভার্স, আর নিচে হচ্ছে i মাইনাস i ইনভার্স, এরকম। তো এই ম্যাথগুলো আমরা পাওয়ারে অলওয়েজ -1 থাকবে। যদি -1 থাকে তাহলে পাওয়ারে +1, পাওয়ারে +1 দিলে কত হবে, i হবে। এই i দ্বারা আমি উপরে নিচে গুণন করব, তাহলে i দ্বারা i গুণ করলে হবে i স্কয়ার প্লাস i এর পাওয়ার 1, i এর পাওয়ার -1, মানে i এর পাওয়ার 0, তাহলে হয় 1। এখানে i স্কয়ার -1, i স্কয়ার মানে -1, -1 প্লাস 1 0, পুরো 0 মানে এটার মান হচ্ছে 0। এইভাবে আমরা মান নির্ণয় করতে পারি। এইভাবে এই কনসেপ্ট আসলে অনেকগুলা ম্যাথ এই টাইপ আছে, আমি সবগুলা দেখাইতে চাই না। তো এই একটা টাইপ থেকে আমার 11টা ম্যাথ আসছে, এই সবগুলো আপনারা করবেন। দেখবেন যে আপনাদের যে কনসেপ্টগুলো দেখাইছি এই কনসেপ্টগুলো থেকে আমাদের প্রশ্ন হয়েছে। আমরা টাইপ 2 এ যাই। টাইপ 2 এ হচ্ছে আমাদের পোলার আকার। আমরা পোলার আকারে প্রকাশ বা অয়লার আকার, পোলার আকার অথবা অয়লার আকার। সেক্ষেত্রে আমরা z সমান জানি হচ্ছে x প্লাস i, একটা জটিল সংখ্যা। x মানে হচ্ছে r cos থিটা, y মানে হচ্ছে r sin থিটা। এখন r কমন নিলে হয় cos থিটা প্লাস i sin থিটা। এটা হচ্ছে আমার পোলার আকার। তার মানে আমার একটা জটিল সংখ্যা দিল, একটা জটিল সংখ্যা দিয়ে একটা জটিল সংখ্যা তারা দিবে, দিয়ে বলবে যে এটা আর কি করো, পোলার আকারে প্রকাশ করো। তাহলে ওটার মডুলাস এবং আর্গুমেন্ট বের করে, এখানে মডুলাস এখানে যে আর্গুমেন্ট, এগুলো বসাবো, আমাদের आंसर আসবে। আর অনুবন্ধী জটিল সংখ্যা তো আমরা বুঝছি। এরপরে আরেকটা হচ্ছে আমার a প্লাস ib আকার। মানে আমাদের যে দুইটা আকার আছে, এই দুইটা আকার আমার টাইপ 2 এর মধ্যে আছে। একটা হচ্ছে পোলার আকার, একটা হচ্ছে a প্লাস ib আকার। তো এটা আমাদের জন্য ইম্পর্টেন্ট বেশি। a প্লাস ib আকারে প্রকাশ, এটা হচ্ছে আমার একটু বেশি কমন। যেমন আপনাদের হচ্ছে একটা ম্যাথ আমি আপনাদেরকে দেখাই, 2 প্লাস 3i ডিভাইডেড বাই 2 মাইনাস i। এটা যদি আমাদের কি হয়, p প্লাস i কিউ হয়, তাহলে q সমান কত, অথবা p সমান কত, দুইভাবে আসতে পারে। তার মানে কি আমার এটাকে একটা a প্লাস i আকারে, মানে এটার সাথে তুলনা করতে হবে ম্যাট্রিক্সের সমতা অনুযায়ী। তুলনা করলে এটা এই পাশে বাস্তব অংশ এই পাশে বাস্তব অংশের সমান, এই পাশের কাল্পনিক অংশ এই পাশের কাল্পনিক অংশের সমান। তো a প্লাস i আকার আমরা কিভাবে নিব, এটা নেওয়ার জন্য আমাদের
এই যে উপরে যেটা আছে ওটাই লিখবো, আর নিচে যেটা আছে ওটা লিখবো, নিচে যেটা আছে ওটার অনুবন্ধী 2 মাইনাস আই, এটার অনুবন্ধী হচ্ছে 2 প্লাস আই। এ দ্বারা আমরা উপরে নিচে গুণন করব, গুণ করলে এই পাশে তো পি প্লাস আই কিউ। এখন দুই দুগুণে হয় মানে 2 দিয়ে 2 কে গুণন 4, 2 দিয়ে আই কে গুণ করলে 2 আই, 3 আই দিয়ে 2 তাহলে 6 আই প্লাস 3 আই স্কয়ার মানে মাইনাসের 3, আর নিচে আসে 4 প্লাস 1 আসবে। আপনারা দেখবেন যে 4 স্কয়ার মানে 2 স্কয়ার মাইনাস আই স্কয়ার, 2 স্কয়ার মানে 4 মাইনাস আই স্কয়ার মানে হয় প্লাস 1। এবার দেখেন আমার প্রশ্নের মধ্যে চাইছিল যে কিউ এর মানটা কত। আচ্ছা, কিউ মানে হচ্ছে কাল্পনিক অংশ, তাহলে 8 ডিভাইডেড বাই 5, এতটুকু করলে আমরা বলে দিতে পারি 8 ডিভাইডেড বাই 5। তো এ প্লাস আই আকার আপনারা নিতে পারবেন, নিয়ে ওটার সাথে তুলনা করবেন, অথবা যদি এ প্লাস আই আকারও চাইতে পারে অথবা পোলার আকারও চাইতে পারে। পোলার আকারে চাইলে যাবে করে দিবেন। পোলার আকার এ বলুন তো চার নাই, পোলার আকার আমাদের চার নাই, তবে এই দুইটা আকার সম্পর্কে আমাদের জানতে হলে আমার আরেকটা যে জিনিস জানতে হয় সেটা হলো ম্যাট্রিক্সের সমতা। ম্যাট্রিক্সের সমতা থেকে আমার একটা প্রশ্ন আসছিল, এটা আমি আপনাদেরকে দেখাই। 1 ডিভাইডেড বাই এ প্লাস আই, এটা হচ্ছে আই ডিভাইডেড বাই এ মাইনাস আই, দিয়ে বলছে যে এর মান কত, আমরা আর আর গুণ করে দিই এরকম। তাহলে এ পাশে আই এর সাথে আছে এ, এই পাশে আই এর সাথে আছে -1, এর মান কত -1, আমাদের এর মানটাই চাইছিল। দেখছেন কত সহজে করে ফেলাইছি। এভাবে আপনাদের 1 সেকেন্ডের মধ্যে করতে হবে। আমি আপনাদেরকে এই টাইপ থেকে আর একটা ম্যাথ দেখাই। আমার অনুবন্ধী জটিল সংখ্যা চাইছে, বলছে এ জটিল সংখ্যা আর একটা অনুবন্ধী জটিল সংখ্যা আছে, সেটা কত, সেটা বের করার জন্য আমার এই জটিল সংখ্যাটা তো আমার এ প্লাস আই বি আকারে দেওয়া নাই, মানে আমরা অনুবন্ধী নিতে পারি যখন এটাকে এ প্লাস আই বি আকারে দেওয়া থাকে। তো আগে এটাকে এ প্লাস আই বি আকারে নিতে হবে, হ্যাঁ নিলাম। নেওয়ার পর তারপরে অনুবন্ধী আকারে নেব, এটা আপনারা পারবেন। তো টাইপ 2 আসলে এই ধরনের ম্যাথই পরীক্ষায় আসছে। টাইপ 3 আমাদের কি বলছে, আচ্ছা বর্গমূল, ঘনমূল, চতুর্থমূল, এই মূলগুলা থেকে কিন্তু আমাদের ঢাকা ইউনিভার্সিটিতে প্রশ্ন আসে না। যেমন আমরা বর্গমূল নির্ণয় করতে পারি, ঘনমূল, চতুর্থমূল, এগুলা ষষ্ঠ মূল, এগুলা আমাদের যত ধরনের মূল আছে এই মূলগুলা থেকে আমাদের প্রশ্ন আসে না। জাহাঙ্গীরনগর বা অন্যান্য বিভিন্ন ভার্সিটি আছে, যেমন বুয়েট, টুয়েট, সুয়েট, কুয়েট বা জিএসটিতে আসে, কিন্তু যে চট্টগ্রাম ইউনিভার্সিটিতে আছে, জাহাঙ্গীরনগরে আসে, বাট ঢাকা ইউনিভার্সিটিতে এই টাইপ থেকে প্রশ্ন হয় না। আয়ের বিভিন্ন ঘাত সংক্রান্ত, আয়ের বিভিন্ন ঘাত, আয়ের বিভিন্ন ঘাত যেমন আয়ের পাওয়ার 5 প্লাস আই প্লাস 1, আয়ের বিভিন্ন ঘাত। আচ্ছা আপনাদের কিন্তু আরেকটা প্রশ্ন আসতে পারে, যেমন আই আর্গুমেন্ট দেখাইছি না, আয়ের আর্গুমেন্ট কত, মনে রাখবেন আয়ের আর্গুমেন্ট হচ্ছে π/2 আর ওমেগার আর্গুমেন্ট হচ্ছে 2π/3, এই দুটো আপনারা মনে রাখবেন। আয়ের মান হচ্ছে √(-1) আর ওমেগার মান হচ্ছে -1 ± √3 i/2। এই জিনিসগুলো আপনারা মনে রাখবেন। তারপরে আয়ের পাওয়ার 1 দিলে কত হয়, আয়ের পাওয়ার 1 দিলে হয় আই, আয়ের পাওয়ার 2 দিলে হয় -1, আয়ের পাওয়ার 3 দিলে হয় মাইনাসের আই, আয়ের পাওয়ার 4 দিলে হয় 1। এবার আমি চারটা সমীকরণ যদি দেই, চারটা সমীকরণ আমরা দিলাম, এই চারটা সমীকরণ যদি আমরা যোগ করি তাহলে হবে আই প্লাস আই স্কয়ার প্লাস আই কিউব প্লাস আই পাওয়ার 4, এটা হবে i -1 - i +1 এরকম হবে।
দেখেন এগুলো কাটাকাটি যাবে, কাটাকাটি গেলে এটা 0 আসবে। তার মানে এটা 1 2 3 4 যদি ক্রমিক আকারে এরকম আয়ের পাওয়ারগুলো যদি ক্রমিক আকারে থাকে, তাহলে 4টা ক্রমিক আকারে থাকলে ওই 4টার যোগফল অলওয়েজ 0 হবে। মানে আয় সংক্রান্ত এই জিনিসগুলো আমরা মনে রাখবো। তাহলে আমি যে প্রশ্নটা আপনাদেরকে উঠাইছিলাম, এটা দেখেন আসলে এইগুলো আমরা কিভাবে করতে পারি। মানে আয়ের পাওয়ার আমার যত বড় সংখ্যাই হোক না কেন, আয়ের পাওয়ার আমার 100 200 বা 1000 হোক, সেটা আমাদের যেভাবে করতে পারি, আয়ের পাওয়ার যা থাকবে ওইটাকে আমরা 4 দ্বারা ভাগ করব। কত দ্বারা ভাগ করব? 4 দ্বারা। 4 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে? এই 5 কে যদি আমি 4 দ্বারা ভাগ করি, 4 অক্ষে 4 থাকবে হচ্ছে 1, ভাগশেষ 1 আসবে না? এইটা হবে আমার এই পরবর্তীতে আয়ের পাওয়ার। এটা আয়ের পাওয়ার 1 দিলে কত হয়? শুধু আই হয়। তার মানে আয়ের পাওয়ার 5, এটা মুছতে দিলাম। তার মানে এটা আমার কত হইতাছে? 1 + 2i। এটাই হচ্ছে আমার অ্যান্সার। তো এরকম আমি আপনাদেরকে আরেকটা ম্যাথ দেখাই। তো আপনারা এই জিনিসগুলো মনে রাখবেন। একটা হচ্ছে 1 + i, এটাকে বড় করলে হয় 2i, এটাকে বড় করলে কত হয়? 2i হয়। এটা আপনারা মনে রাখতে পারেন, তাহলে আপনাদের জন্য অনেক সহজ হবে। যেমন 1 + i এটার পাওয়ার 4, তাহলে কত হবে? তাহলে এটাকে আমরা 1 + i লিখা স্কয়ার দিয়া তার পাওয়ার স্কয়ার দিতে পারি। এতটুকু মানে কত? 2i, তাহলে 2i এর উপর স্কয়ার মানে 4i স্কয়ার, 4i স্কয়ার মানে হচ্ছে -4। তাহলে এটার অ্যান্সার কত হবে? -4 হবে। তো এই গেল আমাদের আয়ের পাওয়ার সংক্রান্ত যে সমস্যাগুলা। আমি একটু ফাস্ট বলতেছি, আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন। তাহলে আমরা আয়ের ঘাত সংক্রান্ত জিনিসগুলো আমরা টাইপ 3 এ জানলাম। টাইপ 4 আমরা যে জিনিসগুলো জানবো, জটিল চলক রাশির মান নির্ণয়। এই টাইপটা থেকে আমার একটা প্রশ্ন আসছিল। আমার x এর একটা মান দিয়ে দিবে। x এর একটা মান এখানে দিছে হচ্ছে x = -1 + i, -1 + i দিছে। দেওয়ার পর আমাকে বলছে যে এটার মান কত? x³ + 3x² + 4x + 7, এটার মান কত? তো আমরা এটা থেকে যে কাজটা করব সেটা হচ্ছে -1 এর পাশে নেব +1, এর পাশে হবে i। এবার আমরা ওই পাশে বড় করব, তাহলে x + 1 হোল স্কয়ার, x² + 2x + 1, এবার হবে i² মানে -1, এর পাশে নেব +1, তাহলে হবে x² + 2x + 2 = 0। মানে এই মানটা থেকে আমরা এই জিনিসটা করব। তাহলে এটা করার পর আমরা x² + 2x + 2 পাওয়ার পর দুই লাইন একসাথে করব। এটা আমরা আগে দুইবার লিখি, x² + 2x + 2, x² + 2x + 2, এভাবে লেখার পর এখানে আমার x² আছে, x মিলাই তার x লাগে, x দ্বারা গুণ করে x³ + 2x² + 2x, এখানে তিনটা x² লাগে, দুইটা x² আসলে মানে আরেকটা x² লাগে, তার মানে এখানে +1, তাহলে x² + 2x + 2। দেখেন এখানে x³ মিলছে দুইটা, আর একটা তিনটা x² মিলছে দুইটা, চারটা x মিলছে, কিন্তু আমার 60 মিলাইতে গেলে আরো 5 যোগ করতে হয়। আর এতটুকুর মান ছিল আমার 0, তাহলে x * 0 + 1 * 0 + 5, তাহলে আমার অ্যান্সার আসে 5। এইভাবে এই মানগুলো আমরা অতি সহজে বের করতে পারি। অনেকজনে ভয় পাইতে পারেন যে x এর মান আমি এখানে বসাবো, এখানে পড়বে a + b হোল কিউবের সূত্র, এখানে পড়বে মানে ওইভাবেও করা যায়, অনেক বড় হবে ক্যালকুলেশন। তো এটা হচ্ছে আমার শর্টকাট নিয়ম।
তাহলে এরকম বড় একটা মানে এক্স এর একটা মান দিয়ে যদি আমার এরকম একটা জটিল মানে অনেক বড় একটা রাশি দিয়ে বলে এটার মান কত, তাহলে আমরা এইভাবে করব। এই কনসেপ্টটা আপনাদের বহুপদী ও বহুপদী সমীকরণ দেওয়ার জন্য কাজে লাগবে। তাই 5 হচ্ছে আমাদের একের ঘনমূল, যাকে তিনটা এক ঘনমূলের তিনটা, একটা ওয়ান, একটা ওমেগা আর একটা ওমেগা স্কয়ার। এই তিনটাকে যোগ করলে অলওয়েজ জিরো হয়। এই তিনটার যোগ ফল জিরো, গুণ ফল হচ্ছে ওয়ান। এই দুটা মনে রাখবেন, এই দুটা আপনাদের জন্য অনেক হেল্প করবে। এককের ঘনমূল আমরা টাইপ 5 এ আলোচনা করব। টাইপ 5 এ এককের ঘনমূল সম্পর্কে যেমন এখানে দিছে যে ওমেগার পাওয়ার 16, এটার মান কত হবে? তাহলে আয়ের ক্ষেত্রে আমরা এই পাওয়ার যেটা ছিল ওটাকে 4 দ্বারা ভাগ করতাম, আর ওমেগার ক্ষেত্রে 3 দ্বারা ভাগ করব। 3 দ্বারা ভাগ করলে 3 5 15 ভাগশেষ থাকে 1, ওমেগার পাওয়ার হবে 1 মানে ওমেগা। আর একটা আছে ওমেগার পাওয়ার 32, তাহলে 3 দ্বারা ভাগ করলে ভাগশেষ হবে 2 মানে ওমেগা স্কয়ার। এরকম হবে। তো আমার এই দুটো যোগ ফল চাইছে। প্রথমে বলছে হচ্ছে এই দুটোর যোগ ফল মানে ওমেগার পাওয়ার 16, ওমেগার পাওয়ার 32, তাহলে এটা হবে ওমেগা প্লাস ওমেগা স্কয়ার। তাহলে এই দুটোর যোগ ফল কত হয়? এখান থেকে দেখেন এতটুকু রাখলে প্লাস ওয়ানের বসে যায় -1 মানে এতটুকুর মান হচ্ছে -1। তো এই মানগুলো আমরা ওমেগা সংক্রান্ত যে পাওয়ারগুলো আছে সেগুলো আমরা নির্ণয় করতে পারবো। এবং এই সূত্রগুলো আমরা আরো কিছু মান, যেমন ওই যে একটু আগে মানটা লিখছিলাম যে ওমেগার মান হচ্ছে -1 প্লাস রুট ওভার অফ -3 ডিভাইডেড বাই 2, ওমেগা স্কয়ারের মান হচ্ছে -1 মাইনাস রুট ওভার -3 ডিভাইডেড বাই 2। এই দুইটা মান আপনারা মুখস্থ রাখবেন, তাহলে আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে। তাহলে আমাকে বলছিল যে x এর মান হচ্ছে এটা, x এর মান x সমান হচ্ছে হাফ -1 প্লাস রুট -3 এরকম দেওয়া আছে। তো এটা আর এটার মধ্যে কোনো পার্থক্য আছে না, এটা আর এটার মধ্যে কোনো পার্থক্য নাই। তো x এর জায়গায় আমরা ওমেগা লিখতে পারবো। এবং y সমান দেওয়া আছে হচ্ছে হাফ -1 মাইনাস রুট ওভার অফ -3, এটা আর এটার মধ্যে কোনো পার্থক্য নাই, এটা মানে আমরা ওমেগা স্কয়ার লিখতে পারি। তো আমাকে বলছে x স্কয়ার প্লাস xy প্লাস y স্কয়ার এটার মান কত? তাহলে x এর জায়গায় আমরা লিখবো হচ্ছে ওমেগা, তাহলে ওমেগা পাওয়ার স্কয়ার, x মানে ওমেগা, y মানে ওমেগা স্কয়ার, ওমেগা স্কয়ার তার পাওয়ার স্কয়ার। তাহলে ওমেগা কিউব মানে হচ্ছে 1, ওমেগার পাওয়ার 4 মানে হচ্ছে ওমেগা। 1 প্লাস ওমেগা স্কয়ার এটার মান হচ্ছে 0। এগুলাকে আসলে দেখানোর জিনিস, এগুলো আপনারা পারবেন। ওমেগা সংক্রান্ত প্রমাণের যে বিষয়গুলো ওইগুলো আপনাদেরকে দেখাই। তো যেমন আপনাদের এই যে এরকম প্রমাণ আসতে পারে 1 প্লাস ওমেগা মাইনাস ওমেগা স্কয়ার, ওমেগা প্লাস ওমেগা স্কয়ার মাইনাস 1, ওমেগা প্লাস ওমেগা স্কয়ার মাইনাস 1, ওমেগা স্কয়ার প্লাস 1 মাইনাস ওমেগা, মানে এই তিনটার গুণফল, এই তিনটা গুণ আকারে আছে, তাহলে গুণফল কত হবে? 1 প্লাস ওমেগা মানে কি লেখা যায়? মাইনাস ওমেগা স্কয়ার, আমরা জানি এই যে এরকম। তাহলে আমরা যদি 1 প্লাস ওমেগা রাখি, এই পাশে হবে মাইনাস ওমেগা স্কয়ার, এরকম হবে না? তাহলে আমরা এই 1 প্লাস ওমেগা জায়গায় লিখতে পারি মাইনাস ওমেগা স্কয়ার মাইনাস ওমেগা স্কয়ার, মানে হয় -2 ওমেগা স্কয়ার, মানে এতটুকু জায়গায় আমরা -2 ওমেগা স্কয়ার লিখতে পারি। আবার যে এইটা ওমেগা প্লাস ওমেগা স্কয়ার, ওমেগা এবং ওমেগা স্কয়ার রাখলে হবে -1 আর -1 -2, তার মানে এতটুকু জায়গায় আমরা -2 লিখতে পারি। এবং এতটুকু জায়গায় আমরা কি লিখতে পারি? ওমেগা স্কয়ার প্লাস 1, ওমেগা স্কয়ার এবং 1 মানে -2 ওমেগা, -2 ওমেগা। এবার এই তিনটা আমরা গুণন করব।
-2 আর -2 গুণ করলে হয় -8 ওমেগা স্কয়ার এবং ওমেগা গুণ করলে হয় ওমেগা কিউব, যার মান হচ্ছে 1 1 দিয়ে এটাকে গুণ করলে এটাই হবে। বুঝতে পারছেন কিভাবে করে ফেলাইলাম? এইভাবে আমরা অতি সহজে ক্যালকুলেশন করব, আমাদের হাতে তো সময় নাই। যত বড় ম্যাথই হোক আমাদের এইভাবে অতি সহজে সমাধান করতে হবে। তো ওমেগা সংক্রান্ত যে প্রমাণগুলো আছে এগুলো আমাদের জন্য মোটামুটি অনেক ইম্পর্টেন্ট বলা চলে। তো আপনারা এই ওমেগা সংক্রান্ত প্রমাণ সবগুলা করবেন, মানে ডাবিতে চান্স পাইতে চাইলে এই সমস্ত ম্যাথ এগুলা কোনো কিছুই বাদ দেওয়া যাবে না। আর এগুলা সহজ, এগুলা সবাই পারে। এমন কিছু ম্যাথ আছে যেগুলো আপনাদের কঠিন লাগতে পারে, যেমন স্থিতিবিদ্যা, গতিবিদ্যা এবং যোগজীকরণ, অন্তরীকরণ, যেগুলো আপনাদেরকে যোগজীকরণ এবং অন্তরীকরণ অলওয়েজ নেওয়া হয়েছে। এবং স্থিতিবিদ্যা, গতিবিদ্যা তো সিরিয়াল ওয়াইজ আসতেছে সামনে, এগুলো করা হবে। ওই সমস্ত অধ্যায়ের ম্যাথগুলা অনেকজনই পারে না, তারা করতে পারে না। মানে অ্যান্সার বলে কি যে আমরা গতিবিদ্যা থেকে একটা প্রশ্ন আসলে এটা দিব না, যোগজীকরণ থেকে যদি একটা বা দুইটা প্রশ্ন আসে একটা বা দুইটা দিব না, এরকম সময় বলে ওই দুই একটা তারা বাদ দেয়। কিন্তু এই জটিল সংখ্যা, বহুপদী, কনিক্স অথবা সরলরেখা, ম্যাট্রিক্স, বৃত্ত, ত্রিকোণমিতি এই সমস্ত জায়গা থেকে কেউ কোনো ম্যাথ বাদ দেয় না। এগুলো সবারই করতে হবে। এরপরে টাইপ 6 আমরা যাব হচ্ছে, এটা আমাদের জন্য ইম্পর্টেন্ট, এটা হচ্ছে সঞ্চার পথ। সঞ্চার পথ সম্পর্কে আমরা জানবো, মানে একটা সমীকরণ দিয়ে বলবে এটা আমাদের কি নির্দেশ করে। বৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্ত, পরাবৃত্ত, আর একটা হচ্ছে সরল রেখা। এরকম কোনটা সরল রেখা নির্দেশ করে বা বৃত্ত নির্দেশ করে, পরাবৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্ত কোনটা কি নির্দেশ করে। একটা সমীকরণের মনে রাখবেন, যদি সমীকরণ হচ্ছে এরকম x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2hxy 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল 0, এটা হচ্ছে আমার একটা কনিক্স এর সাধারণ সমীকরণ। এই সমীকরণটার মধ্যে যদি আমার যে কোনো তিনটা জিরো হয়, এই যে এটা এখানে কিন্তু আমার এ এটা হচ্ছে বি, যদি দেখা যায় যে এই 6টা চলক আছে আমার এখানে এ বি এইচ জি এফ সি, এই 6টা জিনিস আছে এখানে, 6টা জিনিসের মধ্যে যে কোনো তিনটা যদি আমার জিরো হয়, সে আপনাদেরকে বলি যে সরল রেখা, ওটা আমি পরে যাই। একটা হচ্ছে এ এবং বি সমান এবং এইচ ইকুয়াল 0, তো এটা হয় বৃত্ত। এবং এইচ স্কয়ার মাইনাস এ বি, এটা যদি শূন্যের সমান হয় তাহলে পরাবৃত্ত। আর এইচ স্কয়ার মাইনাস এ বি এটা যদি আমার, তাহলে এটা উপবৃত্ত। মানে এরকম কিছু কনসেপ্ট আছে, এভাবে আমরা বুঝতে পারি। অধিবৃত্তের একটা আছে, সরল রেখার একটা আছে। তো এই জিনিসগুলো এতটা ইম্পর্টেন্ট না, মানে আমরা তো আসলে সমীকরণ দেখলে আমাদের বুঝতে হবে, মানে আমরা যদি জটিল আকারে দেওয়া থাকবে ওইগুলো আমরা ক্যালকুলেশন করতে করতে যখন এরকম পর্যায়ে নিয়ে আসবো, তখন আমাদের এইগুলাই আসলে দেখতে হবে যে আসলে এটা আসলে কোনটার সাথে পড়ে। যেমন আপনাদের একটা ম্যাথ দেখাই, z হচ্ছে x প্লাস আই ওয়াই, এটা দেওয়া আছে, বলছে z মাইনাস 5 এটার পরম মান এবং z প্লাস 5 এটার পরম মান, এই দুটো যদি আমরা যোগ করি, এটা করলে যে আমার 16 আসে। আপনারা কিছু শর্টকাট মনে রাখবেন, আর যদি আমার কাছে চান তাহলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার তো দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সে অথবা কমেন্টেও পাবেন। আপনারা করবেন কি, এই হোয়াটসঅ্যাপে নক দিবেন, নক দিলে আমরা এই বোর্ডে তো লেখা সম্ভব না, আমার নোট করা আছে, আমি শুধু পিক তুলে আপনাদেরকে পাঠিয়ে দেব। তো এই যে এরকম এখানে মাইনাস এ যেরকম আমরা লিখি, যে এগুলা হচ্ছে আসলে উপবৃত্ত নির্দেশ করবে। কিভাবে?
এর হচ্ছে একটা ধ্রুবক থাকবে, এখানে সেম ধ্রুবকটাই থাকবে, একটা মাইনাসের এবং একটা প্লাসের, মানে জেড প্লাস এ, মানে জেড প্লাস এর পরমান জেড মাইনাস এ দুটার পরমান যোগ আকারে থাকবে এবং এখানে অন্য একটা সংখ্যা থাকবে। এরকম যদি হয় তাহলে এটা নিশ্চিত উপবৃত্ত, এটা আপনারা মনে রাখবেন। এরকম আরো কিছু কনসেপ্ট আছে, তো এটা হচ্ছে একটা উপবৃত্ত নির্দেশ করে। কারণ আপনাদেরকে যদি আমি এরকম দেই জেড প্লাস সিক্স বড় মান প্লাস জেড মাইনাস সিক্স, এটার পর মান হচ্ছে 11, তাহলে এটাকে নির্দেশ করবে এখানে যে ধ্রুবক আছে এখানে সেম ধ্রুবকটাই আছে, চিহ্নটা কি চিহ্ন হচ্ছে বিপরীত এবং অন্য একটা ধ্রুবক থাকবে, সেক্ষেত্রে অবশ্যই এটা একটা উপবৃত্ত নির্দেশ করবে। তো এই উপবৃত্তে এই জিনিসটা আমার পরীক্ষায় আসে, এটা আমাদের উপবৃত্ত নির্দেশ করবে। তাহলে প্রকৃতির পরে বিবিধ প্রমাণ আমাদের অধ্যায় শেষ। এই কয়েকটা টপিক পড়লে আমাদের এই এই যে মাত্র 6টা টাইপ। প্রথম টাইপে হচ্ছে মডুলাস আর্গুমেন্ট, দ্বিতীয় হচ্ছে এ প্লাস আবি আকার পোলার আকার, তৃতীয় হচ্ছে আমাদের যে বিভিন্ন জটিল রাশির মান নির্ণয়, এরপরে হচ্ছে যে কয়েকটা কনসেপ্ট আপনাদেরকে দেখাইছি, ওমেগা সংক্রান্ত একটা টাইপ দেখাইছি, আবার এই যে সঞ্চার পথ সংক্রান্ত আরেকটা দেখাইছি। এরকম যে কয়টা টাইপ আমি আপনাদেরকে দেখাইছি, এই 6টা টাইপ আপনারা মনোযোগ সহকারে যদি পড়েন তাহলে এই অধ্যায় সম্পূর্ণ পারবেন। আর একটা ছিল আয়ের ঘাত সংক্রান্ত, এই 6টা টাইপ আমি আপনাদেরকে দেখাইছি, এই 6টা কনসেপ্ট আপনারা পারলে ওই জটিল মানে যে বর্গমূল, ঘনমূল, চতুর্থমূল, ষষ্ঠমূল ওগুলা জানার দরকার নাই। তারপরে আপনাদের আরো কিছু বিবিধ প্রমাণ আছে, বিবিধ প্রমাণের যে বিষয়গুলো আছে ওইগুলো আপনার দরকার নাই। তো অনেকগুলো আসলে আমি বাদ দিয়ে দিচ্ছি, ওইগুলো আসলে ডাবের জন্য পড়ার কোনো দরকার নাই। যে কয়টা টাইপ আমি দিছি যতটুকু বেসিক আলোচনা করছি এতটুকু পড়বেন, আপনাদের জটিল সংখ্যায় কেউ আটকাইতে পারবে না। জটিল সংখ্যা এর মধ্যে থেকে আপনাদের ঢাবি এই ইউনিট ভর্তি পরীক্ষায় কমন করবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা আগামী দিনে আসবো হচ্ছে বহুপদী ও বহুপদী সমীকরণ। আজকে এ পর্যন্ত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত।